কৃপানের মুখ থেকে সব সত্যি শুনে নিয়ে গীতার কাছেই ফিরে যাচ্ছে পদ্ম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে স্বস্তিক নিজে কথা বলতে থাকে গীতার সাথে আর বলে সমস্ত আয়োজন স্বস্তিক নিজের হাতে করবে। আর শুনেই তো গীতা অবাক হয়ে গেছে। অন্যদিকে পদ্মর জন্য ভাত কাপড় সাজিয়ে এনেছে কৃপানের মা আর বলে এই যে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান এখন থেকেই শুরু হলো। কৃপানকে ডাকা হয় আর তখনই পদ্ম মনে মনে ভাবে এই সব কিছু কি আমার সাথে হচ্ছে নাকি পুরোটাই স্বপ্ন। কাব্য তখন বলে কি ব্যাপার পদ্ম, কি ভাবছো এত? পদ্ম তখন বলে সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে, বারবার ভাবছি যে এটা কি শুধুই স্বপ্ন নাকি সত্যি। কাব্য তখন বলে এটা সত্যি, এটা কোনো স্বপ্ন নয়। ভগবানের কাছে প্রার্থনা করো এইরকম দিন যেন তোমার জীবনে সব সময় আসে, তুমি যেন অনেক ভালো থাকতে পারো, কারোর নজর যেন তোমার জীবনে না লাগে। কারোর নজর লাগলেই শেষ হয়ে যাবে তুমি, যেমনটা হয়েছে আমার আর স্বস্তিকের সম্পর্কের মধ্যে। গীতা LLB নজর দিয়ে সবটা শেষ করে দিয়েছে। তখন পদ্মর চোখে জল চলে আসে আর ভাবে জানি না, মনের মধ্যে কেমন যেন একটা খচমচ করছে। এর মধ্যে গীতা তো শাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। তখনই চলে এসেছে স্বস্তিক আর বলে দেখি 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 কেমন লাগছে আমার বউটাকে, বাহ কি সুন্দর লাগছে, দাঁড়ান আপনাকে একটা জিনিস পরিয়ে দিই। এই বলেই বালাজোড়াগুলো জোর করে গীতার হাতে ঢুকিয়ে দেয়। গীতা তখন বলে এসব আপনি কি পরাচ্ছেন? স্বস্তিক বলে আপনি তো আর আমাকে শাড়িটা পরাতে দিলেন না, তাই এই বালাজোড়াই পরিয়ে দিচ্ছি। গীতা তখন বলে কি হচ্ছেটা কি, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? স্বস্তিক তখন বলে এ বাবা না না, আমি কিন্তু তেমনভাবে কথাটা বলতে চাইনি। আসলে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি খুব ভালো একটা মেয়ে, আপনার সাথে কোনো অন্যায় হোক সেটা আমি কখনোই চাই না। আমার বাবা যে অন্যায় করেছে তার প্রতিকার আপনি নিশ্চয়ই করবেন আর প্রতিবাদও করবেন। এরপর গীতা বলে সে তো আমাকে করতেই হবে, আমি যদি সেটা না করতে পারি তাহলে আমি বলেছি তো আমি ওকালতি করা ছেড়ে দেব। এরপর স্বস্তিক বলে না না, ওকালতি করা কেন ছাড়বেন, আপনি সব করতে পারবেন আমি জানি। এরপরে গীতার সাথে কথা বলতে থাকে আর তখনই বলে জানেন তো খুব ইচ্ছা যে আপনাকে আমি সিঁদুর পরিয়ে দেব। পদ্মর সাথে যেই কেসটা আপনি লড়বেন সেই কেসটায় যদি আপনি জেতেন আমি তো বলেইছি আমি আপনাকে সিঁদুর পরিয়ে দেব। এর মধ্যেই গীতা বলে কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ আসছে না? তখনই স্বস্তিক বলে কোথায় না তো। তখন গীতা বলে হ্যাঁ আসছে। এরপর স্বস্তিক বুঝতে পারে যে মাছের মাথা দিয়ে ডাল বসিয়েছিল সেটাই নিশ্চয়ই পোড়া লেগে গেছে। এরপর রান্নাঘরে এসে দেখে রয়েছে গনসা উকিল আর বলে আর বলবেন না বাবা, আরে আমি তো রান্না বান্না পারি না, তার উপর আপনার মেয়ের সাথে প্রেম করতে গিয়ে পুরো রান্নাটার দফা রফা করে ছেড়ে দিয়েছি, দূর দূর দূর, এত খারাপ লাগছে না। তখনই গনসা উকিল বলে রান্না বান্না কি তুমি পারো? তখন স্বস্তিক বলে আরে বাবা না, আমি তো কোনোদিন রান্না বান্না করিই নি, আমি তো এক গ্লাস জল গড়িয়েও কিছু খাইনি, তবু আমি আজকে আপনার মেয়ের জন্য শুধুমাত্র রান্না করছি, কারণ আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি আর আপনার মেয়েও আমাকে ভালোবাসবে। তখনই গনসা উকিল বলে সে তো বুঝলাম, কিন্তু এখানে রান্না বান্না করে কি করবে? তখনই স্বস্তিক বলে কেন, আজকে তো আপনার মেয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান, আমি এখানে থেকেই ওকে ভাত কাপড়ের অনুষ্ঠানে সামিল করব আর ওকে ওর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দেবো। আচ্ছা বাবা মা কোথায় বলুন তো, মাকে তো দেখছি না, মা থাকলে তো কিছু কিছু রান্নায় সাহায্য করতো। গনসা উকিল বলে তোমার মা, সে তো মনে হয় মন্দিরে পুজো দিতে গেছে। স্বস্তিক বলে যা, তাহলে কি হবে আপনি জানেন, তাহলে আপনি আমাকে রান্নাটা শিখিয়ে দিন। গনসা উকিল বলে এই মরেছে, আমিও তো রান্নাবান্না জানি না। তখন স্বস্তিক বলে আপনিও জানেন না, ঠিক আছে আপনি এক কাজ করেন, আপনি এই রেসিপিটা ধরেন আর আমাকে বলে বলে দেবেন, আমি সেই বুঝে রান্না করব, কি হবে তো? গনসা উকিল বলে হ্যাঁ সেটা করলে তো খুব ভালোই হয়। এর মধ্যে জাগৃতি ফোন করেছে স্বস্তিককে আর বলে কি রে তুই কোথায় রয়েছিস বলতো? স্বস্তিক তখন বলে আমি তো গীতার বাড়িতে রয়েছি, রান্না করছি মাছের মাথা দিয়ে ডাল। কথাটা শোনার পরেই তখন জাগৃতি বলে স্বস্তিক তুই এসব কি বলছিস, তুই তো কোনোদিনও রান্না বান্না করিসনি, তুই তো জানিসও না এক গ্লাস জল কি করে গড়িয়ে খেতে হয়, এখন বলছিস তুই রান্না করছিস। স্বস্তিক বলে কি করব বলো মা, এছাড়া কি আমার হাতে আর কোনো উপায় ছিল? তোমরা তো আর তোমাদের বৌমাকে ভাত কাপড়ের অনুষ্ঠানে সাহায্য করবে না, তাই আমাকেই বাধ্য হয়ে করতে হচ্ছে। ও এসব নিয়ে আমি অত ভাবি না, যা হবে ভালোই হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে জাগৃতির কাছ থেকে ফোনটা কেড়ে নেয়। জাগৃতির কথাগুলো শুনে নিয়েছে আর বলে তোমার লজ্জা করে না, তুমি মুখার্জি বাড়ির ছেলে হয়ে তুমি গেছো ওদের বাড়িতে রান্না করতে, তোমার সাহস হয় কি করে? আর তখন স্বস্তিক বলে কিছু মনে করো না বাবা, সাহসটা কিন্তু আমি তোমার কাছ থেকেই পেয়েছি, কারণ যেভাবে আমি দেখেছি তোমার সাহস, তাই সাহসটা বরাবরই আমার একটু বেশি আছে বলতে পারো।
স্বস্তিকের এই কথা শুনে অগ্নিজিৎ বলে, তুমি আসো বাড়িতে, চাপকে তোমাকে সোজা করে দেব। এরপর স্বস্তিক বলে, আগে আমি গীতার ভাত কাপড়টা দিয়ে নিই, তারপরেই যাব। এই বলেই ফোনটা কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি তো প্রচণ্ড রেগে যায় স্বস্তিকের ওপরে। এর মধ্যেই দেখা যায় কৃপান চলে এসেছে। কৃপান এসে গিয়ে বলে, কি ব্যাপার, আমাকে ডাকাডাকি করছিলিস কেন? কাব্য বলে, ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, নে ভাত কাপড়ের থালাটা পদ্মর হাতে তুলে দিয়ে বল সারা জীবনের জন্য ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলে। এরপরেই মনে মনে কৃপান ভাবতে থাকে কি কি হয়েছে আগের কথাগুলো, সেগুলো ভাবতেই খুব রাগ হয়। তারপরে বলে যে হ্যাঁ, তোমার ইহকাল পরকালের সব কিছুর ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আমি। কথাটা শোনার পরেই অবাক হয়ে যায় পদ্ম। এর মধ্যেই পদ্মর এগুলো এই চোখের জল দেখার পর আরও বেশি রেগে গেছে কৃপান, আর বলে মনে মনে, এখন আর কি চোখের জল পড়ছে তোর, তারা এখনো অনেক কিছু বাকি আছে। পদ্মর সাথে অনুষ্ঠান শেষ করার পরেই সাইডে চলে গিয়ে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে আর বলে, আমি আর পারছি না, বাড়ির পরিচারিকাকে এই রকমভাবে সিংহাসনে বসাতে আমার আর ভালো লাগছে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, একদম বাড়াবাড়ি করবে না, আমরা কিন্তু একদম নাটকটার শেষ প্রান্তে পৌঁছে গেছি। তুমি যদি এখন বাড়াবাড়ি করতে থাকো তাহলে অনেক কিছু শেষ হয়ে যাবে, সেটা আমি হতে দিতে পারি না। যা বলছি চুপচাপ শোনো, সব কিছু এখন হজম করে নাও, পরবর্তী সময় দেখবে অনেক রিলিফ পাবে। ফোনটা তো কেটে দেয়। জাগৃতি বলে, কার সাথে কথা বলছিলে তুমি? এর মধ্যেই চলে এসেছে ভজন এসে বলে, স্যার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, একটু আলাদাভাবে বললে ভালো হতো। জাগৃতি বলে, তুমি ভুলে যেও না ভজন, তুমি এই পরিবারের জামাই হতে চলেছো, আর আমি তোমার জেঠি শাশুড়ি হই, আমার সামনে সব কিছু তুমি বলতেই পারো। রাজনাথ তখন অন্যদিকে দেখা যায় যে অগ্নিজিৎ মুখার্জি বলে, বলো কি বলতে চাও? ভজন তখন বলে, স্যার একটা ব্যাপার ডাউট হচ্ছে, ওই কৃপানের যে 4 বন্ধু ছিল না, তার মধ্যে একজন স্যান্ডি যে বিয়ের সমস্ত ভিডিওগুলো করেছিল, তাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথাটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি জাস্ট চমকে যায় আর বলে, কি বলছো নাকি? কি বলছো? তার মানে ওই গীতা স্যান্ডিকেই তুলে নিয়েছিল, তার জন্যই ও বারবার করে বলছিল যে ওর কাছে প্রমাণ আছে, ও দেখিয়ে দেবে সবটা। এক্ষুনি ওসিকে ফোন করো। এরপর বড়বাবুকে ফোন করেছে ভজন আর বলে, নিন আমার স্যারের সাথে কথা বলুন। অগ্নিজিৎ মুখার্জি বলে, স্যান্ডি কোথায় স্যান্ডিকে কোথায় লুকিয়ে রেখেছেন? তখন বড়বাবু বলে, সেটা আমি কি করে জানবো? কি অদ্ভুত কথা তো, কে স্যান্ডি? আমি কোনো স্যান্ডি ফ্যান্ডিকে চিনি না। অগ্নিজিৎ মুখার্জি বলে, কৃপানের বন্ধু, কৃপানের ডান হাত স্যান্ডি, সে কোথায় রয়েছে বলুন, কোথায় রয়েছে? ওসি তখন বলে, আমি কি করে জানবো, আমি জানি না এই সমস্ত কিছু। আপনার যদি এতই খোঁজার ইচ্ছা থাকে, আপনি থানায় এফআইআর করে যান, আমরা নিশ্চয়ই খোঁজ লাগাবো, কিন্তু আমি বলতে পারবো না যে ও কোথায় রয়েছে। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এরপর বড়বাবু ফোন কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে গন্ডগোল তো কিছু একটা হয়েছে। এদিকে দেখা যায় ভজন চলে গেছে কৃপানের বাড়িতে। ভজনের সাথে কথা বলতে থাকে কৃপান আর বলে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এই মেয়েটাকে সহ্য করতে, একের পর এক নাটক করতে হচ্ছে। পদ্ম তখন আড়াল থেকে সব কিছু শুনতে পায় আর বলে যে কৃপান তখন বলে, এই বিয়েটাই পুরোটা নকল। ভজন তখন বলে, চুপ চুপ চুপ, কেউ শুনে নেবে। তখন কৃপান বলে, শুনেই বা কী করবে, সিঁদুর তো পরানো হয়ে গেছে, তাও আবার 2 টাকার লাল রঙের সিঁদুর, যার কোনো মূল্যই নেই। হিসাব মতন এই বিয়েটা আমাদের হয়ইনি। আর এই কথাটা শোনার পর তো পদ্ম রীতিমতো চমকে যায়, যেটা কি শুনলো। আর এটা শোনার পর কিন্তু পদ্ম সেই ফিরে যাবে গীতার কাছে, আর কৃপান আবারও শাস্তি পাবে।